গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর 162 নম্বর পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই পেজে আমরা মূলত জানবো হচ্ছিল বিন্দু কি, রেখা কি, রেখাংশ কি, রেখা কত প্রকার, কি কি, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বিন্দু। বিন্দু কীরকম? এটা হচ্ছে বিন্দু, তাই তো? তাহলে বিন্দু মানে কি বুঝবো? যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু বড় করে দিলাম। এটা হলো বিন্দু। আচ্ছা, তাহলে কি বললাম? এর কি নেই? দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, আর উচ্চতাও নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? বিন্দু বলবো। এটার নাম হলো বিন্দু। এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছিল কি রেখা। আচ্ছা, কতগুলো বিন্দু যদি পাশাপাশি বসাই তাহলে কি তৈরি হয়? রেখা তৈরি হয়। এরকম বিন্দু পরপর যদি বসতে থাকে তাহলে কি তৈরি হবে? রেখা তৈরি হতে থাকবে। বিন্দুগুলো পরপর লেগে যাবে, তাহলে কি হবে? রেখা। আচ্ছা, আর কি জিনিস জানবো? আর জানবো আমরা এই যে রেখা, রেখা কত প্রকার? রেখা দুই প্রকার। একটা আছে কি রেখা দুই প্রকার। দুই প্রকার কি কি আছে? এক নাম্বার দিয়ে জানবো সরল রেখা। সরল রেখা। দুই নাম্বারে জানবো আমরা বক্ররেখা। বক্ররেখা। আচ্ছা, সরল রেখা কোনটা আর বক্ররেখা কোনটা? একদম সোজা চলে আসবে, এটাকে বলবো সরল রেখা। আর যদি একটু বাঁকা আসে, এরকম হতে পারে, বা কি এইভাবে গিয়ে এইভাবে যেতে পারে, এরকম ধরনের রেখাগুলোকে আমরা বলবো বক্ররেখা। তাহলে বক্ররেখা কোনটা? এটা একটা বক্ররেখা, আবার এটাও একটা বক্ররেখা। বা আমরা যে ঘরের টিন দেখি, টিনের মধ্যে যে ঢেউ খেলানো রয়েছে, সেখানেও কিন্তু বক্ররেখার একটি উদাহরণ। তাহলে এটা হলো সরল রেখা। আচ্ছা, তাহলে কি আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে দুটি বিন্দু যদি যুক্ত করি তাহলে কি পাবো? তাহলে পাবো আমরা রেখা। ঠিক আছে? সেরকম একই রকমভাবে এই যে মনে করো দুটো বিন্দু আমরা যদি বাঁকাভাবে যুক্ত করি তাহলে কি সেক্ষেত্রেও রেখা হবে। সেটা কি এখানে কি রেখা হলো? বক্ররেখা। আর এটার ক্ষেত্রে হলো সরল রেখা। আচ্ছা, এবার যেটা জানবো সেটা হচ্ছে রেখাংশ। রেখার মধ্যে আরেকটা বিষয় আছে। সেটা কি বিষয় আছে? সেটা হচ্ছে হলো রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। আমি এটাকে এদিকেও বাড়াতে পারি, এইভাবে বাড়াতেও থাকতে পারি। তাহলে কি কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। তাহলে সরল রেখা বা বক্ররেখা যাই বলি না কেন, তাদের কি আছে? কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। তবে কার প্রান্তবিন্দু আছে? রেখাংশের প্রান্তবিন্দু আছে। কি মনে করো একটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে এতটুকু। এটা কি করব? এদের আমরা কি বলবো? এদের বলবো দুটি বিন্দু যুক্ত করে কি পেলাম? এই যে রেখা পেলাম, তার মধ্যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হলো রেখাংশ। তার মানে কি এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা রেখাংশ। একই রকমভাবে আমরা জানবো এই যে রেখাংশ আছে, এই রেখাংশ এখানে কটা প্রান্তবিন্দু পেলাম? দুটা। ঠিক একই রকমভাবে আমরা জানবো যার একটি প্রান্তবিন্দু আছে তাকে কি বলবো? যার একটি প্রান্তবিন্দু আছে তাকে বলবো আমরা রেখাংশ। ঠিক আছে, কেটে দিস। যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে আমরা বলবো রশ্মি। একটি প্রান্তবিন্দু। দেখো, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসে, সে কি একটা মুখী, তাই তো? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে আমরা বলবো রশ্মি। তাহলে আমরা জেনে নিলাম রেখা, রেখাংশ, সরল রেখা, বক্ররেখা। এবার যেটা জানবো সেটা হচ্ছে সমান্তরাল রেখা আর পরস্পর ছেদী রেখা। কি জানবো? সমান্তরাল রেখা, সমান্তরাল সরল রেখা, সরল রেখা বা রেখাংশ। সমান্তরাল সরল রেখা কীরকম হবে? একই সমতলে দুটি রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে তাকে বলবো আমরা সমান্তরাল রেখা। আরেকটা কি আছে? পরস্পর ছেদী সরল রেখা। পরস্পর ছেদী রেখা, সরল রেখা বলবো না, পরস্পর ছেদী রেখা। সেটা কীরকম? পরস্পরকে ছেদ করবে। একই সমতলে অবস্থিত দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তবে তাকে বলবো আমরা কি? পরস্পর ছেদী রেখা। এবার জানবো দুটো রেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে। দুটি রেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে? আমরা এ একটি রেখা টানলাম, এ একটি রেখা টানলাম, কটি বিন্দুতে ছেদ করলো? দেখো, একটি বিন্দুতে ছেদ করলো।
কিংবা আমরা যে চিত্রটা পাল্টে দিই, এই একটি রেখা, এই একটি রেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করলো? একটি বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটি রেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করলো? একটি বিন্দুতে ছেদ করলো। এবার রেখা যদি আমরা দুটোর জায়গায় যদি তিনটে করে দেই তাহলে কটি বিন্দুতে ছেদ করলো? তাহলে দেখো এখানে একটি, এখানে দুটি, এখানে তিনটি। তাহলে তিনটি রেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। আর মনে করো একটি, দুটি, তিনটি, এটা দিয়ে কি করতে পারি আমরা? তিনটি বিন্দু একই সরল রেখা দিয়ে যখন যাবে তখন তাকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু। কি বললাম? তিন বা তিনের বেশি বিন্দু, মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিন বা তিনের বেশি বিন্দু যখন একই সরল রেখায় থাকবে তখন তাকে বলবো আমরা কি? সমরেখ বিন্দু। ঠিক একই রকমভাবে তিন বা তিনের বেশি বিন্দু যখন একই সরল রেখায় থাকবে না, দেখো এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটি বিন্দু কি একই সরল রেখায় আছে? নেই। তাহলে এরা কি? অসমরেখ বিন্দু। তাহলে তিন বা তিনের বেশি বিন্দু যখন একই সরল রেখায় থাকবে না তখন তাকে আমরা কি বলবো? অসমরেখ বিন্দু বলবো। তাহলে এটা আমরা বলবো সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। আর এখানে বলবো আমরা কি? অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। এরপরে আমরা জানবো একটি বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরল রেখাংশ আঁকা যায়। একটি বিন্দু দিয়ে আমরা সর্বাধিক অসংখ্য, এই বিন্দুটা পজিশনটা আমরা চেঞ্জ করে দিই এই দিক দিয়ে, তাহলে কি হবে? এরকমভাবে বিন্দু চলে গেল, বিন্দু দিয়ে আমরা এরকমভাবে অজস্র রেখা টানতে পারি। তাকে আমরা কি বলবো? যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায় তাকে তখন আমরা বলবো সমবিন্দু সরল রেখা। তাহলে একটি বিন্দু দিয়ে যখন অসংখ্য সরল রেখা আমরা আঁকতে পারবো তখন তাকে বলবো আমরা সমবিন্দু সরল রেখা। এরপরে আমরা যেটা বলবো, আমরা কি জানি? সরল রেখার বা রেখাংশের কি শুধুমাত্র দৈর্ঘ্য আছে? রেখাংশের শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে, এর প্রস্থ বা উচ্চতা কিন্তু নেই। তাহলে একে আমরা কি বলবো? বলবো সরল রেখা কি? একমাত্রিক। তাহলে কি আছে? একমাত্রিক বলতে যেহেতু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, তাই এই সরল রেখাকে আমরা বলবো একমাত্রিক। আর সরল রেখা যেহেতু একমাত্রিক, ঠিক সেরকমভাবেই কি সরল রেখাংশেও একমাত্রিক হবে। আচ্ছা, সরল দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, আমরা এটাকে কি বলবো? সরল রেখাংশ। আর সরল রেখাংশের কি নির্দিষ্ট কি পাবো? দৈর্ঘ্য পাচ্ছি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাই আমরা একে বলবো একমাত্রিক। যেহেতু সরল রেখাংশ একমাত্রিক, তাই আমরা বলতে পারি যে সরল রেখাও কিন্তু একমাত্রিক। আর কি আছে? রেখা রেখাংশের মধ্যে, সরল রেখা আর সরল রেখাংশের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা কোথায়? সরল রেখাংশের নির্দিষ্ট মাপ থাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা নির্দিষ্ট মাপ আছে, কিন্তু রেখাংশের সরল রেখার কিন্তু নির্দিষ্ট মাপ নেই। কারণ রেখাকে আমরা কি করতে পারি? এদিক এবং এদিক যত খুশি প্রসারিত করতে পারি বা বড় করতে পারি বা টেনে নিতে পারি, কারণ সরল রেখার দুটি প্রান্তবিন্দু। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 165। এখানে কি বলা রয়েছে? বলা রয়েছে পাঁচটি, এক নম্বরে রয়েছে পাঁচটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকতে পারি। আচ্ছা, পাঁচটি সমরেখ বিন্দু, পাঁচটি কি বিন্দু? পাঁচটি সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। আচ্ছা, সমরেখ বিন্দুর ক্ষেত্রে কি বলেছিলাম? যখন একটি রেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকবে, মানে তিন বা তিনের বেশি বিন্দু থাকবে। আমরা পাঁচটি বিন্দু নিয়ে নিচ্ছি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এটা কি আছে? একই রেখার মধ্যে আছে, তাহলে একে আমরা বলবো কি? সমরেখ বিন্দু। তাহলে পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকতে পারি? একটি সরল রেখা, একটি সরল রেখা আঁকতে পারি। আর পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে, চলো অসমরেখ বিন্দু, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকমভাবে পাঁচটি বিন্দু নিয়ে নিলাম। তারা কি একই সরল রেখার মধ্যে অবস্থিত না?
তাহলে আমরা দেখব এখানে কটি সরলরেখা আঁকতে পারি। 1 নাম্বার একটি সরলরেখা পেলাম, এই আরেকটা সরলরেখা পেলাম, এটাকে 2 দিলাম, এখানে আরেকটি সরলরেখা পেলাম। আমি বিন্দুগুলোর পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, তোমরা কিন্তু এই বিন্দুগুলোকে ঠিকঠাক মতো বুঝে নেবে। এখানে কি পেলাম 3 নাম্বার পেলাম, এখানে করে দিলাম আরেকটা, তাহলে 4 নাম্বার পেলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে টেনে দিলাম, তাহলে কি হবে 5টা। তাহলে 5টি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকতে পেরেছি? এই যে 1 2 3 4 5, তাহলে 5টি অসমরেখ বিন্দু দিয়ে কিন্তু আমরা 5টি সরলরেখা আঁকতে পেরেছি। তারপর 2 নম্বরে কি আছে? একই তলে অবস্থিত বা একই তলে দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে? একই তলে, এই যে একই তলে দুটি রেখা, দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? এই দেখো এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, মনে করো এই রেখাটাকে আমরা এইভাবে দেই, তাহলেও কি আছে একটি বিন্দুতে। তাহলে একই তলে অবস্থিত দুটি রেখা সর্বাধিক কিন্তু বা সবচেয়ে বেশি কিন্তু একটি বিন্দুতেই ছেদ করতে পারে। তারপরে বলেছে 3 নম্বরে একই তলে 3টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? 3টি সরলরেখা। আচ্ছা এর মধ্যে দেখিয়ে নিই, এখানে একটি সরলরেখা, এখানে একটি সরলরেখা, মনে করো এখানে আরেকটি সরলরেখা, এখানে এলাম, তাহলে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করলো? এখানে দেখো একটি, এখানে একটি, 2টি, এখানে একটি, 3টি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা রেখাটা যদি আমরা এরকমভাবে দিই 1 2 এখানে 3, তাহলে দেখো তো কটি বিন্দুতে ছেদ করলো? একটি, এখানে একটি, তাহলে 2টি বিন্দুতে। তাহলে সর্বাধিক মানে কি? সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কটা পেলাম? 3টি সরলরেখা সর্বাধিক 3টি বিন্দুতেই কিন্তু ছেদ হলো, 1 2 এবং 3। তাহলে এই প্রশ্নটিরও উত্তর হয়ে গেল। 4 নম্বরে কি রয়েছে? একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? 4টি সরলরেখা, 1 2 3, মনে করো এটাকে জুড়ে দিই, তাহলে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করলো? 1 2 3 আর 4। তাহলে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক 4টি বিন্দুতেই ছেদ করবে। তাহলে আমাদের 165 নাম্বার পেজে যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেটা কিন্তু আমরা সলভ করে নিলাম। এবার আমরা চলে যাব তার পরের পেজে। কি আছে এখানে? এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো, দেখো সমান্তরাল সরলরেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে? নামটা কি আছে? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, একই সমতলে অবস্থিত দুটি রেখা যদি পরস্পরকে ছেদ না করে তবে তাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। যদি ছেদ না করে, আর আমাদের প্রশ্নে যদি এরকম থাকে সমান্তরাল সরলরেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের উত্তর কি হবে? কি কোনো ছেদ করবে না। এক্ষেত্রে কি হবে? ছেদ করবে না। এক্ষেত্রে দুটি রেখা কি করবে না? পরস্পরকে ছেদ করবে না। পরস্পরকে ছেদ করবে না, ছেদ করবে না। আচ্ছা এবার বলেছে দুটি বক্ররেখা পরস্পরকে সবচেয়ে কম কয়টি বিন্দু ছেদ করবে? বক্ররেখা সেটা কি সবচেয়ে কম কটি বিন্দু ছেদ করবে? মনে করো বক্ররেখা গেল এরকম করে, আর আরেকটা বক্ররেখা দিলাম এরকম করে, তাহলে দেখো সবচেয়ে কম কি হলো? একটি বিন্দুতে। এটা কাছে দিয়ে গিয়েও কিন্তু ছেদ করালাম না আমি, তাহলে কি সবচেয়ে কম কিন্তু একটি বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটি বক্ররেখা পরস্পরকে সবচেয়ে কম কটি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করে। একটি বিন্দুতে ছেদ করে। তাহলে এইভাবে কিন্তু আমরা উত্তরগুলোকে লিখে নিতে পারি। পরের কোশ্চেন, দুটি বক্ররেখা পরস্পরকে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? এখানে বলেছে সবচেয়ে কম, আর এখানে বলেছে সর্বাধিক। সর্বাধিক মানে সবচেয়ে বেশি। তাহলে দেখো কটি বিন্দুতে ছেদ করতে পারে তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবে। একই রকমভাবে দেখো চিত্রগুলো যদি ভালো মতো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে মনে করো রেখা বাড়াতে থাকতে পারবো আমরা, বক্ররেখা। তার মানে কিন্তু আমরা পার্টিকুলারলি বলতে পারবো না যে এই বক্ররেখাগুলি সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? অসংখ্য বিন্দুতে। কটি বিন্দুতে ছেদ করবে? অসংখ্য বিন্দুতে। এইভাবে আমরা এই চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সলভ করে নিলাম। তাহলে আমরা প্রথমে জানবো বিন্দু,
তারপরে জানবো রেখা, রেখা কত প্রকার, এবং এই সরল রেখা, বক্ররেখা, এবং তার সঙ্গে জানবো রেখাংশ। আর কি জানলাম? রশ্মি, যার একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে। আর সরল রেখাংশ বা সরল রেখার ক্ষেত্রে জেনেছি যে এরা একমাত্রিক, কারণ এদের কি শুধুমাত্র দৈর্ঘ্যই আছে, প্রস্থ বা উচ্চতা কিন্তু নেই। তারপরে আমরা কি জানলাম? এই রেখাগুলো, এই সরল রেখা হোক, বক্ররেখা হোক, এরা কটি বিন্দু ছেদ করতে পারে? সমবিন্দু সরলরেখা কি, সমরেখ বিন্দু কি, অসমরেখ বিন্দু কি, সেগুলো দিয়ে আমরা কি করলাম? 3 বা 3-এর বেশি সমরেখ বিন্দু কটি রেখার মধ্য দিয়ে যাবে? সমরেখ বিন্দুতেই আমরা জেনেছি যে 3 বা 3-এর বেশি বিন্দু কি হবে? একই সরল রেখায় যাবে। তাহলে যদি বলে আমাদের আরেকটি কোশ্চেন, 3টি বিন্দু দিয়ে সর্বাধিক আমরা কটি রেখা আঁকতে পারবো? 3টি বিন্দু দিয়ে আমরা বলেছি 3টি বিন্দু দিয়ে আমরা সর্বাধিক 3টি রেখা আঁকতে পারবো, এই একটি, এই একটি, এই একটি। আর যদি বলে 3টি বিন্দু দিয়ে সবচেয়ে কম কটি রেখা আঁকতে পারবো? একটি। 3টি বিন্দু দিয়ে কি হবে? একটি রেখা আঁকা যেতে পারে। তো এই ধরনের শর্ট প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে নিলাম। তাহলে আমাদের এই চ্যাপ্টারের আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এই যে আমরা সমান্তরাল সরলরেখা পড়লাম, যদি একটা সমান্তরাল সরলরেখার একটা উদাহরণ আসে তাহলে আমরা কি লিখতে পারি? দেখবে আমাদের যে স্কেল আছে না, স্কেলের দেখো দুটি প্রান্ত, এই প্রান্তটি এই প্রান্তের সাথে কিন্তু লেগে যায় না। কিংবা আমরা যখন রেল লাইন দেখি, রেল লাইন ধরে গেলে আমরা কি দেখি? এই দুটি রেখা কিন্তু কখনোই এই রেখাটি এই রেখাকে ছেদ করে না, এইভাবে গিয়ে এইভাবে ছেদ করে না, এটা এইভাবে যাবে আর এই রেখাটা এইভাবে যাবে, এরকম কিন্তু কখনোই এই ট্রেল লাইন কিন্তু কখনোই এই রেখাগুলো পরস্পরকে ছেদ করে না। তাহলে আমাদের কিন্তু এই সমান্তরাল সরলরেখার উদাহরণ কিন্তু আমরা দিতে পারি। রেল লাইনে যে পাতগুলো আছে সেগুলো কিন্তু সমান্তরাল সরলরেখার একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে আজকের ক্লাসের আরেকটি বিষয় নিয়ে যেটা থেকে যায় সেটা কি? ঘনবস্তু। ঘনবস্তু কি কি? ঘনবস্তু বললে পরে আমরা বুঝবো যার কি আছে? নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গা জুড়ে থাকে, অর্থাৎ আয়তন আছে, তাকে আমরা কি বলবো? আমরা ঘনবস্তু বলবো। যদি বলি কয়েকটা ঘনবস্তুর নাম কি, তাহলে ঘনবস্তুর নাম হতে গেলে বই হতে পারে, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, এই ধরনের ফুটবল হতে পারে, চায়ের কাপ হতে পারে, পেন্সিল বক্স হতে পারে, পেন্সিল হতে পারে, আমার হাতে পেন যেটা রয়েছে সেই পেনটা হতে পারে, এই যে বোর্ড রয়েছে এই বোর্ডটা হতে পারে। তাহলে আমরা কিন্তু যদি পরীক্ষায় ঘনবস্তুর উদাহরণ আসে আমরা কিন্তু এইভাবে উত্তরগুলো দিতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম 164 অর্থাৎ 162 থেকে 168 নাম্বার, 67 এবং 168 নাম্বার পেজের যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল আগের ক্লাসে আমি বলেছিলাম, সেই ক্লাস কিন্তু আমরা আজকে করে নিলাম। যদি তোমাদের এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।